হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। জিওগ্রাফির প্রত্যেকটা পার্টের ক্লাস করতে করতে আজ আমরা চলে এসেছি পার্ট 5-এ। আর কোন চ্যাপ্টার সেটা তো বলাই হলো না, ক্লাস 10-এর চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর 1, 2, 3, 4 হয়ে গেছে, 4 নম্বর ক্লাস হয়ে গেছে এবং আজ হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। আগের দিনের ক্লাসে আমরা কী দেখে নিয়েছি হচ্ছে নদীর ক্ষয়, বহন, সঞ্চয়ের অবক্ষেপণ প্রভৃতির দ্বারা কীভাবে কোন কোন ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে এবং সেইগুলো সম্পর্কিত বিস্তারিত আলোচনা আগের দিন আমরা ক্লাসে করে নিয়েছি। এবং আজ আমরা কি দেখব? আজ আমরা দেখব হিমবাহের বিভিন্ন কাজ, হিমবাহ, ঠিক আছে, হিমবাহের বিভিন্ন কাজ দেখব এবং হিমবাহের ক্ষয়, বহন আর অবক্ষেপণের দ্বারা কোন কোন ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেইটা দেখব। হিমবাহ কি সেইটা সম্পর্কে বা সেটা সম্পর্কে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নেব, সেটার ডেফিনেশান আমরা দেখব, হিমবাহ কাকে বলা হচ্ছে, কীভাবে সেটা তৈরি হচ্ছে, কীভাবে সেটা গলে গলে নামছে, সেই জিনিসটা দেখব। তারপরে কি দেখব? তারপরে হচ্ছে দেখব আমরা ভূপৃষ্ঠের জলের ভাণ্ডার হিসেবে হিমবাহ, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ভূপৃষ্ঠে যেই জল আমরা খাই, ঠিক আছে, যেই জল আমরা পান করি খাই, সেটার ভূমিকা হচ্ছে হিমবাহের সেই হচ্ছে বরফটা গলে গলে আসছে, এসে হচ্ছে যেই গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছে এবং গঙ্গার মধ্যে দিয়ে যারা হচ্ছে গঙ্গার পাড়ে থাকো, যেমন হচ্ছে আমি বলবো যে চন্দননগরে তোমাদের হয় কি বলছি যে চন্দননগরে হয় কি, গঙ্গার জলটাকে রিফাইন করে খাবার জল হিসেবে ব্যবহার করা হয়। তো এরকমভাবে যে কীভাবে সেইটা হচ্ছে পানীয় জল হিসেবে কাজে লাগে, কতটা পরিমাণ প্রয়োজন, কতটা হচ্ছে ছেড়ে দেওয়া হয়, কতটাকে নিয়ে হচ্ছে সেইগুলো ব্যবহার করে, সেই সম্পর্কিত ডিটেলস হচ্ছে আমরা আলোচনা করব। তারপরে আজকে আমরা দেখব যে হিমবাহের প্রকারভেদ, হিমবাহকে কয় ভাগে ভাগ করা যায় বলতে গেলে আমরা কি দেখব? লেজারটা নিয়ে নিই। হ্যাঁ, এ দেখো, মহাদেশীয় হিমবাহ, ঠিক আছে, মহাদেশীয় হিমবাহ। তারপরে কি দেখব? পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এবং 3 নম্বর কি দেখব? যে পর্বতের পাদদেশীয় হিমবাহ। পর্বতের পাদদেশীয় বলতে পর্বতের নিচে অংশের সেই হিমবাহ, সেই সম্পর্কিত আজকের ক্লাস আমরা করব, সেইগুলো সম্পর্কে দেখব। দেন হচ্ছে তারপরে কি দেখব? যে হিমবাহের কাজ। এই যে হিমবাহ এত কিছু করছি, তো হিমবাহ কি কাজটা করছে? মানুষ ছোট থেকে বড় হয়ে অফিসে যায়, অফিসে গিয়ে কাজকর্ম করে, মেনলি হচ্ছে কাজ করে, যারা পড়ায় আমরা হচ্ছে পড়াচ্ছি, আমরাও হচ্ছে এই পড়ানোটা আমাদের কাজ হিসেবেই আমরা পড়াচ্ছি। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কাজ করতে হয়, তো সেরকমই হিমবাহেরও তো কিছু কাজ হবে, সেই কাজটা হচ্ছে আজকে আমরা দেখব। হিমবাহের কাজকে মেনলি দুভাগে ভাগ করা যায়। একটা কি? উৎপাটন বা হচ্ছে প্লাকিং, ঠিক আছে, উৎপাটন বা হচ্ছে প্লাকিং। এই প্লাকিং সম্পর্কেও আমরা ডিটেলস দেখব। তারপরে কি দেখব? তারপরে দেখব হচ্ছে অবঘর্ষ, হিমবাহের কাজের মধ্যে যেই অবঘর্ষ পড়ছে সেইটাকে হচ্ছে আজকে আমরা ডিটেলসে দেখব, ঠিক আছে। তারপরে কি দেখব আজকে তারপরে হচ্ছে আমরা দেখব হিমবাহের ক্ষয় দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। হিমবাহ যেই ক্ষয় করছে, হিমবাহ ক্ষয় কীভাবে করছে দেখো, উঁচু সেই পর্বত থেকে হিমবাহ যখন নামতে নামতে বিভিন্ন পাথরের টুকরো, বালি, গুঁড়ো সব কিছু হচ্ছে, কাদা সব কিছু হচ্ছে নিয়ে তো নামছে, সেই নিয়ে যখন নামছে সেইগুলো ঘষতে হিমবাহের চাপে কোনো জায়গাকে গর্ত করছে, কোনো জায়গায় দুটো পাড়ের সৃষ্টি করে দিচ্ছে, কোনো জায়গা আবার অন্য কিছু সৃষ্টি করছে, সেইগুলো হচ্ছে আজকে আমরা ডিটেলসে দেখব, ঠিক আছে। সেইগুলো কীভাবে কী কাজ করছে, সেই কাজগুলোর ডেফিনেশান, কীরকম আকৃতি হয়, সব কিছু হচ্ছে ছবি সমেত দেখব, চিন্তার কোনো কারণ নেই। বোর্ডের ক্লাস থেকে, ফেস ক্যাম্প থেকে যেহেতু হচ্ছে আমরা এই সেট আপে এসছি, তো এই সেট আপে আসার পেছনে একটাই কারণ, যাতে হচ্ছে তোমাদেরকে ছবি সমেত হচ্ছে ডিটেলসে বোঝানো যায়। ওভারঅল আমার ক্লাসে হচ্ছে কনসেপ্ট যদি না ক্লিয়ার করো, তাহলে হচ্ছে তুমি এক্সামে লিখবে কী করে? মুখস্থর দ্বারাই কতক্ষণ? কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার করতে পারে, এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই এই সেট আপে হচ্ছে আমাদের চেঞ্জ, ঠিক আছে। তো হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখব। তো এখানে মেনলি হচ্ছে কয়টা ভাগে ভাগ করে দেখতে পাবো। একটা হচ্ছে সার্ক বা কারি, তারপরে হচ্ছে অ্যারেট, তারপরে হচ্ছে পিরামিড চূড়া, তারপরে হচ্ছে কর্তিক শৈলশিরা, তারপরে হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, ঠিক আছে, তারপরে ঝুলন্ত উপত্যকা, নাম তো অনেকে শোনাই হোগা, ঝুলন্ত উপত্যকা। তারপরে কি রসে মাতানে, তারপরে হচ্ছে ক্ল্যাগ, এইটা দেখব। তারপরে হচ্ছে থিয়েট দেখব, ঠিক আছে। এই ভাগগুলো হচ্ছে আমরা দেখব। তাহলে ওভারঅল কী দেখব এই ক্লাসের মধ্যে, কী আলোচনা হবে, সেইটা হচ্ছে ফার্স্টে ক্লিয়ার করে দিলাম। দেখো,
এইটা ক্লিয়ার করে দেওয়ার হচ্ছে আমার পেছনে আর একটা কারণ, সেটা হচ্ছে কি দেখো অনেকে হয়তো অন্য কিছু এক্সপেক্ট করে তা ক্লাসে ভাবছো যে টোটালটা কতটা কমপ্লিট হবে কতটা হবে না, ক্লাসে থাকা দরকার কি দরকার নয়, এরকম আমাদের ব্যাপার নয় যে তোমার ভিউটা নেওয়ার জন্য তোমাকে হচ্ছে ওই দেখিয়ে দেখিয়ে না আছে বলে হচ্ছে তোমার থেকে ভিউটা নিয়ে নেবো, দিয়ে তারপরে হচ্ছে দেখলে যে ওই টপিকটা আলোচনাই হয়নি। তো তাই জন্য কি প্রথমে আমি ফার্স্টে ক্লিয়ার করে দিই কতটা আলোচনা হবে, যার প্রয়োজন এই আলোচনাগুলো সেই হচ্ছে ক্লাসে থাকবে। আমি তোমরা স্টুডেন্ট, তোমাদের হচ্ছে সময়ের প্রচুর দাম রয়েছে, মাধ্যমিকের সিলেবাস, তাই জন্য কি আমি আগেই ফার্স্টে ক্লিয়ার করে দিই যে কতটা এখানে আলোচনা হবে। সেই আলোচনাটা তোমার যদি আজকে দেখার প্রয়োজন হয় তুমি তাহলে এখানে দেখবে, আর যদি এটা না হয় পরের আলোচনার দরকার হয় তাহলে কি পরের ক্লাস তো পরে রয়েছে, সেটা থেকে তুমি দেখতে পাবে যে পরের আলোচনার জন্য যে তোমাকে বোকা বানিয়ে এই ক্লাসের মধ্যে রেখে দেবো, দিয়ে তারপরে তুমি সময়টা হচ্ছে এখানে দিয়ে তুমি ক্লাস করে যাবে, দেন তারপরে দেখলে যে তোমার প্রয়োজনীয় জিনিসটা তুমি এখানে পাচ্ছ না, তো সেরকম জিনিস স্টাডি টাইম করে না। ঠিক আছে, হলো দেখো কী কী আলোচনা হবে সেইগুলো হচ্ছে আমরা দেখে নিলাম। তো আবার ওভারঅল হচ্ছে আবার ফার্স্টটাকে কী দেখি, হিমবাহের বিভিন্ন কাজ, ক্ষয় বহন অবক্ষেপণ। ফার্স্টে হিমবাহ দেখবো, হিমবাহের পরে কী দেখবো, ভূপৃষ্ঠের কতটা জল পানি হয় সেটা হচ্ছে আমরা দেখবো, দেন তারপরে বাকিগুলো হচ্ছে স্টার্ট করবো। আর তার আগে আরেকটা জিনিস বলে দিই যে তুমি কোথা থেকে দেখছো, তোমার নাম কি, তোমার স্কুলের নাম কি, কোন প্লেস, কোথায় তুমি থাকো, এইগুলো একটু আধটু যদি জানিয়ে দাও তাহলে আমরাও একটু আধটু মোটিভেট হয়ে যাই। আমাদেরও তো একটু আধটু মোটিভেশনের দরকার, তাই না? যদি এইগুলো জানিয়ে দাও তাহলে আমরা একটু আধটু মোটিভেট হয়ে যাব, দেন তারপরে হচ্ছে আমাদেরও ক্লাসে মোটিভেশান আসবে, আর তোমাদেরও আমরা মোটিভেট করার চেষ্টা করে থাকি, চেষ্টা এইভাবেই চালিয়ে যাব। চলো তাহলে শুরু করা যাক হচ্ছে আজকের ক্লাস। হিমবাহের বিভিন্ন কাজ, হিমবাহের বিভিন্ন কাজের মধ্যে কি আছে, ক্ষয় আছে, বহন আছে, অবক্ষেপণ আছে। তো পেনটাকে চেঞ্জ করি, পেনটাকে চেঞ্জ করে কি কালি নেবো হচ্ছে এই 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 আজকে না ইয়েলো কালি নেবো, ঠিক আছে। হিমবাহের বিভিন্ন কাজের মধ্যে কী রয়েছে, ক্ষয় আছে, বহন আছে, অবক্ষেপণ আছে। পেনটাকে একটু সরু করি নিপটা, ঠিক আছে। ক্ষয়, বহন, অবক্ষেপণ আছে। নীলটা দেখি এখানে কেমন মানাচ্ছে, নীলটা ভালো মানাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখা যাক। এবার হচ্ছে আমরা দেখবো যে হিমবাহ কি, হিমবাহকে নিয়েই তো টোটাল আলোচনাটা, তাই তো। কে ক্ষয় বহন সঞ্চয় কে করছে, যে হিরো, আজকের হিরো, তার নাম হচ্ছে হিমবাহ, ঠিক আছে। হিমবাহ এই ক্ষয় বহন সঞ্চয় করছে। তো তাহলে হিমবাহটা কি, হিমবাহের ডেফিনেশনটাকে দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে কি, বিজ্ঞানী ফ্লিটের মতে, বিজ্ঞানী কোন বিজ্ঞানীর মতে, বিজ্ঞানী ফ্লিটের মতে, ঠিক আছে, কোনো হিমবাহ হলো একটি বিশাল আকৃতির বরফের স্তূপ। হিমবাহ কি, হিমবাহ হলো একটা বিশাল আকৃতির বরফের স্তূপ যা তুষার জমাট বেঁধে তৈরি হয়। অর্থাৎ কি, একটা বরফের স্তূপ যেটাতে কীভাবে জমা হচ্ছে, তুষার বলতে পাশের বাড়ির তুষারের কথা বলছি না, তুষার বলতে সেই ঠান্ডা জলীয় হাওয়া বা ইয়েগুলো যেগুলো এসে পুরো হচ্ছে বরফ জমিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেই তোমার কি বলা হচ্ছে, সেই হিমবাহ হলো সেই বিশাল আকৃতির বরফের স্তূপ যা তুষারের জমাট বেঁধে তৈরি হয়, ঠিক আছে। তুষার জমাট বেঁধে তৈরি হচ্ছে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, অর্থাৎ হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে অবস্থান করছে এবং যা চলন্ত অবস্থায় রয়েছে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল, ঠিক আছে। এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উচ্চ পর্বত অঞ্চলে তুষার ক্ষেত্রে জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীর গতিতে দিনে হয়তো কয়েক সেমি এই পর্বতের ঢাল বয়ে নিচের দিকে নেমে আসতে থাকে। এই তুষার প্রবাহ বা বরফের নদীকে হিমবাহ বলে। অর্থাৎ এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা বোঝাতে গেলে তোমাদেরকে একটা হচ্ছে ছোট্ট পাহাড় এঁকে হচ্ছে আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এখানে কি, এখানে সেই হচ্ছে দেখো তুষার থেকে হচ্ছে বরফ জমেছে, হিমবাহ তৈরি হচ্ছে, এইখানটা মেন পাহাড়, এইগুলো হচ্ছে সব হচ্ছে বরফ জমে যাচ্ছে, ঠিক আছে। মাধ্যাকর্ষণ শক্তি কী হচ্ছে, সবসময় হচ্ছে নিচের দিকে টানে, তাই তো। এইটা কোনো এক সময় চলমান অথবা স্থির। চলমান কীভাবে, চলমান হচ্ছে বরফটা যখন গলবে তখন কি আস্তে আস্তে নিচের দিকে নামবে, তাই তো। যখন নিচের দিকে নামবে তাহলে কি, সেটাকে চলমান বলছে। কোনো এক সময় চলমান, আবার কোনো এক সময় স্থির। যখন হচ্ছে খুব ঠান্ডা হয়ে যাবে, খুব জমে থাকবে, তখন হচ্ছে স্থির হয়ে যাবে। আর যখন এটা একটু গলে হচ্ছে নিচের দিকে নামবে তখন কি, সেটাকে চলমান বলছে। অর্থাৎ কি, এইভাবে হচ্ছে হিমবাহটা গলতে নিচের দিকে নামছে, নেমে হচ্ছে নদীর মতনভাবে হচ্ছে জলটা হচ্ছে গলে নামছে, সেটাকেই কি বলা হচ্ছে, হিমবাহ বলা হচ্ছে। এবং ধীরে ধীরে হচ্ছে সেটা নিচের দিকে নামে এবং
হিমবাহ নেবে কি নদী, হিমবাহই তো গলে হচ্ছে আস্তে আস্তে জল হয়ে আসে, জল হয়ে সেটা নদী, নদী থেকে হচ্ছে সাগরে যায়। তাহলে কি হিমবাহ ব্যাপারটা কি, কোনটাকে হিমবাহ বলা হচ্ছে, সেই ওপরের জমা বরফটাকে যেটা গলে গলে আস্তে আস্তে নামছে সেটাকে বলা হচ্ছে হিমবাহ। তাহলে ঠিক আছে, হিমবাহ সম্পর্কে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের, যে হিমবাহ কী যেটি বলে। তো তাহলে হচ্ছে ডেফিনেশানটা দেখো, যদি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় না, তো ডেফিনেশান হচ্ছে বানিয়ে লেখাটা হচ্ছে কোনো ব্যাপার নয়। তোমার হচ্ছে আইডিয়াগুলো ক্লিয়ার, কোনটা হিমবাহ বলছে, কীভাবে নামছে, কোন শক্তির দ্বারা নামছে, কতটা সেমি, কত সেমি মতন হচ্ছে চলাচল করছে, এক সময় চলন্ত অবস্থায় ছিল দিয়ে তারপরে স্থির হয়ে গেল, এইসব ব্যাপারগুলো তুমি যখন জানছো, তাহলে তোমার সেই টোটাল ওভারঅল বিষয়টা তুমি যখন জানছো, সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখলেই সেটা যে হয়ে যায় হচ্ছে ডেফিনেশান। যখন তুমি বুঝে যাবে, তখন তোমার কোনো একটা বিষয়ের ডেফিনেশান লেখাটা খুব একটা শক্ত মনে হবে না। আর আমি সেটাই চেষ্টা করি যাতে তোমাদের পুরো হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখা যাক কী বলা হচ্ছে, ভূপৃষ্ঠের সুপেয়, সুপেয় কথার অর্থ হলো যে পানীয়, পানীয়, পানীয় জলের ভাণ্ডার হিসেবে হিমবাহ, ঠিক আছে, পানীয় জলের ভাণ্ডার হিসেবে হিমবাহ, ভূপৃষ্ঠে মানুষ যেই জল খায় সেই জলের পরিমাণ হিসেবে হিমবাহ, ঠিক আছে। পৃথিবীর মোট জল সম্পদের মাত্র 3 অংশই হলো সুপেয়, অর্থাৎ হচ্ছে পৃথিবীর মোট জল, দেখো সমুদ্রের জল কি আমরা খেতে পারি, সেখানে হচ্ছে প্রচুর নুনের ভাগ বেশি, সেই জল হচ্ছে খাওয়া যায় না, ঠিক আছে, সেখান থেকে নুন তৈরি হয়। নুন থেকেই হচ্ছে লবণ আন্দোলন হয়েছিল, গান্ধীজি লবণ আন্দোলন করেছিল, মনে আছে? যারা ইতিহাস টপিকে রয়েছে, টপিক তো থাকবেই, তোমরা মাধ্যমিক দিচ্ছ, তো যদি ইতিহাস ভালো লেগে থাকে তো তাহলে বলো যে গান্ধীজি হচ্ছে কবে এই ডান্ডি অভিযান করেছিল। অ্যান্সারটা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দাও, দিয়ে দিলে আমাদের খুব ভালো লাগবে। আর যদি না জানো, কমেন্টটা অ্যান্সারটা হচ্ছে গুগলে সার্চ করে হচ্ছে অ্যান্সারটা দাও। এইভাবে হচ্ছে সার্চ করে অ্যান্সার দিলে তাহলে হচ্ছে এইটা কখনো তুমি ভুলতে পারবে না, এই প্রশ্নটার উত্তর একবার মনে পড়ে গেলে। তাহলে কি বলা হচ্ছে এখানে, জিওগ্রাফির ক্লাসে জিওগ্রাফি থেকে ইতিহাসে চলে যাচ্ছিলাম। যাই হোক, আবার ফিরে আসা যাক জিওগ্রাফিতে। পৃথিবীর মোট জল সম্পদে 3 অংশের হলো সুপেয়, ঠিক আছে, মাত্র 3% হলো সুপেয়, মানে মোট জলের 3 ভাগ হচ্ছে, টোটাল জলের হচ্ছে মাত্র 3% হচ্ছে পানীয় জল। মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহগুলি হলো পৃথিবীর সুপেয় জলের বৃহত্তম ভাণ্ডার, ঠিক আছে। বৃহত্তম ভাণ্ডার কোনটাকে বলা হচ্ছে, যেইগুলো হচ্ছে এই হিমবাহ থেকে গলে আসছে, নদীর মধ্যে দিয়ে যাচ্ছে, সেইগুলো হচ্ছে একটা বৃহত্তম জলের ভাণ্ডার। 2 মেরু অঞ্চলে বিভিন্ন উচ্চ পার্বত্য অঞ্চলে পৃথিবীর মোট সুপেয় জলের প্রায় 68.7% জল জমাট বেঁধে বরফের আকারে সঞ্চিত রয়েছে। অর্থাৎ এই বরফের আকারে যেই পাহাড়ের ওপরগুলোতে হচ্ছে মেরু অঞ্চলে বিভিন্ন পাহাড়ের ওপরে যেই জমে রয়েছে, যেগুলো গলে গলে আসছে, সেটাকে হচ্ছে সুপেয় জল বলছে। তো কী বলা হচ্ছে, 68.7% হচ্ছে জল জমাট বেঁধে বরফের আকারে রয়েছে। তো তাহলে এখান থেকে আমরা ফার্স্ট থেকে আমরা কি জানতে পেরে গেলাম, যে হিমবাহের কাজ সম্পর্কে আমরা পড়বো। তো হিমবাহ ব্যাপারটা কি, সেইটা হচ্ছে আমরা দেখে নিলাম, দেখে নিয়ে হচ্ছে সেইটা সম্পর্কে দেখে নিলাম, সেটা থেকে আবার কী দেখা যাচ্ছে পানীয় জলের পরিমাণ কত, সেইটাও হচ্ছে আমরা দেখে নিলাম। দেন তারপরে এবার আসা যাক কোথায়, আসা যাক হচ্ছে হিমবাহের প্রকারভেদ। হিমবাহকে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। হিমবাহকে মেনলি হচ্ছে, ফার্স্টের স্লাইডটাতেই আমরা দেখে নিয়েছিলাম কি হিমবাহকে মেনলি হচ্ছে 3টে ভাগে ভাগ করা যায়। 3টে ভাগ কি, অবস্থান অনুসারে হিমবাহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা কি, মহাদেশীয় হিমবাহ, ঠিক আছে, মহাদেশীয় হিমবাহ। দ্বিতীয়টা কি, পার্বত্য উপত্যকা হিমবাহ। এবং তৃতীয়টা কি, পর্বতের পাদদেশীয় হিমবাহ। 3টের হচ্ছে ছবিও এখানে দেওয়া রয়েছে, দেখো, মহাদেশীয় হিমবাহ, তারপরে কি পার্বত্য উপত্যকা হিমবাহ, এবং তৃতীয় হচ্ছে কি পার্বতের পাদদেশীয় হিমবাহ। 3টে ছবি দেওয়া রয়েছে। এই টাইপের হিমবাহগুলোকে 3 ভাগে হচ্ছে 3 রকম হিমবাহের নাম করলাম, সেইগুলো হচ্ছে ছবি আমরা দেখতে পেলাম। তো কন্টিনিউ করি, তার আগে হচ্ছে একটুখানি আমি জল খেয়ে নিই, প্রচুর জল চেষ্টা পাচ্ছে। যাক, জল আমি খেয়ে নিলাম। আগে তো শুনতাম যে জলই জীবন, তো এখন হচ্ছে টিভিতে অ্যাড দেয় জীবন মানে জি বাংলা। কনফিউজ আমিও হয়ে যাই। তোমরা কি কনফিউজ হয়ে যাও? যদি কনফিউজ হয়ে যাও তাহলে আমাকে জানাও। তাহলে কি, হিমবাহের প্রকারভেদ, 3 ধরনের হিমবাহ রয়েছে। তাহলে ফার্স্টে কী দেবো, মহাদেশীয় হিমবাহ, ঠিক আছে। তো মহাদেশীয় হিমবাহের এক্সাম্পলের ছবি হচ্ছে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো কি বলা হচ্ছে এখানে, সুমেরু ও কুমেরুতে বিরাট অঞ্চল জুড়ে যে
বরফের স্তর দেখা যায় তাকে মহাদেশীয় হিমবাহ বলে। একদম সোজা ডেফিনেশান। সুমেরু আর কুমেরু, কোথায় দেখা যাচ্ছে? সুমেরু আর কুমেরু, ঠিক আছে। বিরাট অঞ্চল জুড়ে যেই বরফের স্তর দেখা যায়, সুমেরু আর কুমেরুতে বিরাট অঞ্চল জুড়ে দেখো, সুমেরু কুমেরু আছে বিরাট অঞ্চল জুড়ে দেখো বরফের স্তূপ, ঠিক আছে। এই যে বরফের স্তূপ দেখা যাচ্ছে, এটাকেই কী বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এর উদাহরণও দেয়া হচ্ছে, বাপরে ভালো। উদাহরণে কী বলা হচ্ছে? গ্রিনল্যান্ড ও আটলান্টিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহাদেশীয় হিমবাহ দেখা যায়, ঠিক আছে। এরপরে আসা যাক হচ্ছে পার্ট 2, হিমবাহের প্রকারভেদে। 1 নম্বর হচ্ছে মহাদেশীয় হিমবাহ, দ্বিতীয় নম্বরে কী দেখা যাচ্ছে? পার্বত্য বা উপত্যকা হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, ঠিক আছে। তো এটাতে ডেফিনেশনের ক্ষেত্রে এটাই কি বলা হচ্ছে? পার্বত্য উপত্যকায় তুষার সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি করে, কি বলা হচ্ছে? পার্বত্য উপত্যকায়। দেখো পার্বত্য উপত্যকায় এখানে কি হচ্ছে, এখানে কালিটাকে চেঞ্জ করা যাক। এই যে পার্বত্য উপত্যকা, এগুলোতে কি হচ্ছে, এই সব জায়গাগুলোতে কি হচ্ছে, এখানে কি ইয়েলো কালিটা দিলে ভালো বোঝা যাবে। দেখি লাইট, হ্যাঁ, ঠিক আছে। কি বলা হচ্ছে? পার্বত্য উপত্যকায় তুষার সঞ্চিত হয়ে যে হিমবাহের সৃষ্টি হয়, পার্বত্য উপত্যকায় তুষার সঞ্চিত হয়ে যে হিমবাহের সৃষ্টি হয় এবং যে হিমবাহ তার গতিতে পার্বত্য উপত্যকার মধ্যেই সীমাবদ্ধ রাখে, ঠিক আছে, এবং যেই গতিতে পার্বত্য উপত্যকার মধ্যে সীমাবদ্ধ রাখে সেই হিমবাহকে পার্বত্য উপত্যকা হিমবাহ বলে। এই যে পার্বত্য উপত্যকার মধ্যে তোমার হচ্ছে জমে টমেকে এইখানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেটাকে কী বলা হচ্ছে? পার্বত্য হিমবাহ বলা হচ্ছে বা উপত্যকা হিমবাহ বলা হচ্ছে। এই উপত্যকার মধ্যে রয়েছে, তো তাই একে উপত্যকা হিমবাহ বলছে। অর্থাৎ থেকে মেল ফ্যাক্টর কী হচ্ছে? সেই বরফগুলো জমে জমে যেখানে যেখানে থাকছে সেইগুলোকে বিভিন্ন ধরনের নাম দেওয়া হচ্ছে। সেই নামগুলোই হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, আর মনে রেখে হচ্ছে এক্সামের খাতায় লিখে দিলেই নম্বর আমাদেরকে কেউ আটকাতে পারবে না। কোনো নম্বর পাওয়ার হাত থেকে আমাদের কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এর উদাহরণ দেখা যাক। আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 129 কিমি, ঠিক আছে। একটা দেখে নিলাম। তারপরে এরপরে কি দেখা যাক? পর্বতের পাদদেশীয় হিমবাহ, পর্বতের পাদদেশীয় হিমবাহ, পর্বতের পাদদেশীয় হিমবাহর ক্ষেত্রে কি ডেফিনেশন কি বলা হচ্ছে? দেখো হিমবাহের প্রকারভেদ, 3 ধরনের হিমবাহর প্রকারভেদ হচ্ছে আমরা পেলাম। তো তারপরে কি লাস্ট কি হচ্ছে? পর্বতের পাদদেশীয় হিমবাহ। হিমবাহ যখন উঁচু পর্বতের ওপর থেকে নেবে এসে পর্বতের পাদদেশে বিস্তৃত হয় তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে। কি বলা হচ্ছে? হিমবাহ যখন উঁচু পর্বতের ওপর থেকে নেবে, সেই যখন হিমবাহ কি পর্বতের উঁচু পর্বত থেকে এইখান থেকে হচ্ছে নেবে এসে পেনটা কয়, পেনটা, এটা কি পেন্সিল? দেখি এটা কেরাম। এ বাবা, এ তো প্রচুর মোটা কালি পড়ছে। না, পেনটাই ঠিক আছে, ঠিক আছে। কি বলা হচ্ছে? হিমবাহ যখন উঁচু পর্বতের ওপর থেকে নেবে এসে পর্বতের পাদদেশে বিস্তৃত হয়, উঁচু পর্বত থেকে নেবে এসে পর্বতের এই পাদদেশে বিস্তৃত হচ্ছে, ঠিক আছে, তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে। এর উদাহরণ দেখা যাক একটা। আলাস্কার মালাস্পিনা হিমবাহের আয়তন প্রায় 4000 বর্গ কিলোমিটার। অর্থাৎ কি? আলাস্কার হচ্ছে মালাস্পিনা হিমবাহ, ঠিক আছে, এই পার্বত্য পাদদেশীয় হিমবাহের একটা উদাহরণ। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম যে হিমবাহের প্রকারভেদ, কয় ধরনের হিমবাহ হয় আর তাদের ডেফিনেশানগুলো এবং কিছু তাদের উদাহরণ, ঠিক আছে। আসা যাক হচ্ছে নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে দেখি। হিমরেখা, হিমরেখা কাকে বলে? ঠিক আছে, হিমরেখাটা শুনে আমার আইসক্রিমের কথা মনে পড়েছে। আমাদের এখানে একটা আইসক্রিম কাকু আসতো, সে হচ্ছে এরকম একটা কি হিমরেখা, হিমরেখা হচ্ছে আইসক্রিম একটা বিক্রি করতো, যেটা হচ্ছে খেতে আমার খুবই ভালো লাগতো। কিন্তু এখন আর আমি সেই আইসক্রিম কাকুকে দেখতে পাই না। কিন্তু কি করা যাবে, আইসক্রিম কাকুকে নয় না দেখতে পাই, কিন্তু আমি এই টপিকের মধ্যে হিমরেখা পেয়ে গেছি। তো এইখানে হচ্ছে আমি আজকে হিমরেখার সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে, ক্লিয়ার? হিমরেখা, হিমরেখাকে কি বলা হচ্ছে? মেরু প্রদেশে উচ্চ পার্বত্য অঞ্চলে তীব্র শৈত্য যে সীমারেখার ওপর অত্যাধিক শীতলতার জন্য সারা বছরই জল জমে বরফে পরিণত হয়ে থাকে এবং সীমারেখার নিচে উত্তপ্ত তুষারের গলে যায়,
সেই সীমারেখাকে হিমরেখা বলে। এই দেখো এই জায়গাটাকে হিমরেখা বলা হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটাকে ঠিক আছে, এইখানটা ওপরটা হচ্ছে পুরো হচ্ছে ঠান্ডায় হচ্ছে পুরো হচ্ছে জমে আছে, ঠিক আছে। এই উঁচু পর্বতের পুরো হচ্ছে ওপরটা জমে আছে। কিন্তু এই যে রেখাটা এইখানটাতে কি হচ্ছে, এখানটাতে তুষার গলে যাচ্ছে, যেই রেখা সৃষ্টি করছে, ঠিক আছে। সেই সীমারেখাটাকে কি বলা হচ্ছে, হিমরেখা বলা হচ্ছে। এই যে রেখা সৃষ্টি করছে, এইখানে কি পাহাড়, এইখানে এই হিমবাহ পুরো হচ্ছে ওপরে ঠান্ডা পুরো জমে থাকে, এই যে রেখাটা সৃষ্টি করছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, হিমরেখা বলা হচ্ছে, ঠিক আছে। হিমরেখার ওপর থেকে তুষার ক্ষেত্র, হিমরেখার ঊর্ধ্বে বৃষ্টিপাতের পরিবর্তে সর্বদাই তুষারপাত হয়। এই ওপরে হচ্ছে তুষারপাত হয়, বৃষ্টিপাত কি হবে, ওখানে বৃষ্টির জল হচ্ছে জমে পুরো হচ্ছে গুড়ি গুড়ি বরফের হচ্ছে আকার নিয়ে নেবে। তো বৃষ্টিপাত কোথায়, বৃষ্টিপাত আমাদের মধ্যে গরমের জায়গা হয়, প্রচুর গরম, বৃষ্টিপাত হচ্ছে, তো ঠিক আছে। তো ওইখানে হচ্ছে কি, ওইখানে হচ্ছে তুষারপাতই হচ্ছে। তো আবার ডেফিনেশানটা আরেকবার দেখে নেবো কি, মেরু প্রদেশে উচ্চ পার্বত্য অঞ্চলে তীব্র শৈত্য যে সীমারেখার ওপর অত্যাধিক শীতলতার জন্য সারা বছরই জল জমে বরফে পরিণত হয়ে থাকে, সারা বছরই জল জমে বরফে পরিণত হয়ে থাকছে সেই উঁচু পাহাড়ের ওপরে, এবং সীমারেখার নিচে উত্তাপে তুষার গলে যায়, সীমারেখার এই নিচে উত্তাপে হচ্ছে তুষার গলে যাচ্ছে, ঠিক আছে। সেই সীমারেখাকেই হিমরেখা বলা হয়, সেই সীমারেখাটাকেই হচ্ছে হিমরেখা বলা হচ্ছে। এখানে হচ্ছে অ্যারো দিয়ে লেখাও রয়েছে, সেইটাকেই বলছে হিমরেখা বলা হচ্ছে, ঠিক আছে। হিমরেখা দেখা হয়ে গেলে আসা যাক হচ্ছে পরের স্লাইডে। হিমশৈল কাকে বলা হচ্ছে, হিমশৈলে দেখো হিমশৈলের ছবি, বুঝতেই পেরে গেছো হিমশৈল কাকে বলা হতে পারে। তবুও হচ্ছে ডেফিনেশন আমরা দেখব। কখনো কখনো উপকূলীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন হয়ে সংলগ্ন মহাসাগরে ভেসে বেড়ায়। ভাসমান এই বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে। তো হিমশৈলের মাত্রা 9/1 সমুদ্রে ভেসে বেড়ায়, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা কি, যে উঁচু পাহাড় থেকে যেই সব বরফের হচ্ছে গলা অংশটা হচ্ছে ভেঙে হচ্ছে বরফটা এসে সমুদ্রের মধ্যে ভেসে বেড়ায়, সেটাকেই বলা হচ্ছে হিমশৈল। এখানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে, সাজিয়ে গুছিয়ে লেখার মধ্যে কী লেখা রয়েছে, কখনো কখনো উপকূলীয় হিমবাহ থেকে, অর্থাৎ হচ্ছে উঁচু পাহাড়ের সেই হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন, বিশাল বরফের স্তূপ ভেঙে গিয়ে মহাসাগরে ভেসে বেড়ায়। বরফের স্তূপ যখন ভাঙছে তখন কি মধ্যাকর্ষণ শক্তির টানে গড়াতে গড়াতে কোথায় আসবে, সমুদ্রেই আসবে। সমুদ্রে এসে যখন ভেসে বেড়াচ্ছে সেই বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলা হচ্ছে, ঠিক আছে। তো ক্লিয়ার। দেন তারপরে পরে কি দেখা যাচ্ছে, পরেরটা হচ্ছে আমরা দেখব ক্রেভার্স বা হচ্ছে বার্গসুন্ড, ঠিক আছে। বার্গ সয়রফলাস্য মূর্ধন্যটা শুন্ড, ব্রাকসুন্ড, ঠিক আছে। তো এই ধরনের উচ্চারণের ক্ষেত্রে আমি একটু আধটু সমস্যায় পড়ে থাকি, তো ঠিক আছে, বানান তো বলে দিলাম। আমি পড়ে থাকি, তোমরা সমস্যায় পড়লে হবে না, ঠিক আছে। তো বার্গসুন্ড আর হচ্ছে ক্রেভাস কাকে বলা হচ্ছে, হিমবাহের ওপরের পৃষ্ঠে ফাটল ধরলে, ঠিক আছে, কি বলা হচ্ছে, হিমবাহের ওপরের পৃষ্ঠে ফাটল ধরলে তাকে ক্রেভাস বলা হচ্ছে। এই দেখো এইটাকে হচ্ছে ক্রেভাস বলা হচ্ছে, ঠিক আছে। ডেফিনেশন এখানে কি বলা হচ্ছে, হিমবাহের ওপরের পৃষ্ঠে, দেখো এটা তো হচ্ছে হিমবাহের ওপরের পৃষ্ঠ, তাই তো, এইখানটা হচ্ছে ওপরের পৃষ্ঠ। হিমবাহের ওপরের পৃষ্ঠে ফাটল ধরলে তাকে ক্রেভাস বলা হচ্ছে। হিমবাহ যদি আগাগোড়া সমান ঢাল বিশিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে ক্রেভাস সৃষ্টি হয়। কি বলা হচ্ছে, হিমবাহ যদি আগাগোড়া সমান ঢাল বিশিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে সেখানে ক্রেভাস সৃষ্টি হয়। এখানে সমান একটা ঢালের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল, একটা গড়ান ঢালের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেখানে হচ্ছে ক্রেভাস সৃষ্টি হচ্ছে। কিন্তু যখনই হিমবাহ উপত্যকার ঢাল বেড়ে যায়, তখন হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে গর্তের পার্থক্য ঘটায় হিমবাহ পৃষ্ঠের টান পড়ে, ঠিক আছে। কি বলা হচ্ছে, কিন্তু যখনই হিমবাহের উপত্যকার ঢাল বেড়ে যায়, হিমবাহের উপত্যকার এই যে ঢাল বেড়ে যাচ্ছে, ঠিক আছে, হিমবাহের উপত্যকার ঢাল বেড়ে যায় এবং হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে গতির পার্থক্য ঘটে। হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে দেখো এখানটা বেশি গড়ান, এখানটা কম গড়ান, গতির পার্থক্য ঘটছে, ঠিক আছে। হিমবাহের পৃষ্ঠে টান পড়ে, এই যে কোথাও উঁচু কোথাও নিচু এরকম গতির জন্য কি হিমবাহের এই পৃষ্ঠে হচ্ছে টান পড়ছে, ঠিক আছে। তখনই ক্রেভাস সৃষ্টি হয়। অন্যদিকে হিমবাহ যখন
উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্যে দিয়ে নিচের দিকে নামতে থাকে, তখন পর্বত গাত্রে হিমবাহের মধ্যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয়। এই ওপর থেকে নিচের দিকে নামবে, তো এইখানে হচ্ছে দেখো সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হচ্ছে, তা বার্গস্ট্রুন্ড নামে পরিচিত। তাই হচ্ছে বার্গস্ট্রুন্ড নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে এই ফাটলগুলি হিমবাহের তলদেশ পর্যন্ত বিস্তৃত হয়। এই ফাটলগুলো তলদেশ, হিমবাহের তলদেশ, এই যে পাহাড়ে হচ্ছে মেন সলিড পাথরটা অবধি বিস্তৃত হয়। ক্রেভাস আর হচ্ছে বার্গস্ট্রুন্ড পাতলা বরফের স্তরে ঢাকা থাকে বলে এদের উপস্থিতি ওপর থেকে বোঝা যায় না। তাই পর্বত অভিযাত্রীদের কাছে এটি চরম বিপদের কারণ হয়ে থাকে। এখান থেকে যাচ্ছে, এখানে গর্ত হয়ে আছে, এখানটা উপরে একটা হালকা বরফের লেয়ার থাকে। যারা হচ্ছে পাহাড়ে ঘুরতে যায় তারা হচ্ছে জানে যে এরকম হালকা হেঁটে যাচ্ছে, এখানে গর্ত আছে, তো বুঝতে পারে যেই পা দেবে সেট করে হচ্ছে নেমে যাবে, আর যেই পা দেবে সেট করে নেমে যাবে, এবং জীবন আশঙ্কা অর্থাৎ হচ্ছে মৃত্যুও ঘটতে পারে। কিংবা হচ্ছে এই দেখো এই বার্গস্ট্রুন্ডে যদি এরকম হেঁটে যাচ্ছে এই বার্গস্ট্রুন্ডের ওপর দিয়ে গেল, এইখানটা হচ্ছে ভেঙে ধসে গেল, এরকম হচ্ছে যখন বরফের তলায় চলে যাবে তার আর বাঁচার সম্ভাবনা থাকবে কি? থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে আমরা দেখলাম বার্গস্ট্রুন্ড আর হচ্ছে ক্রেভাস কী জিনিস, সেটা হচ্ছে কতটা ভয়াবহ সেটাও হচ্ছে আমরা দেখলাম। তো দেখা যাক হচ্ছে পরের স্লাইডে হিমবাহের কাজ। ঠিক আছে, হিমবাহের মেনলি হচ্ছে তিনটে কাজ, হিমবাহের কাজ। তো হিমবাহের কাজ হচ্ছে এবার আমরা দেখব, তার আগে আরেকটু আমি জল খেয়ে নেবো। এখন তোমাদের মনে হতে পারে স্যার তো বারবার জল খাচ্ছে কেন? তো এখানে হচ্ছে তোমাদেরকে এই কনফিউশনটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে দেখো, অডিও কোয়ালিটি খুব ভালো হওয়ার জন্য আমাদেরকে হচ্ছে ফ্যান অফ করে ক্লাস করাতে হয়। আর গরমের মধ্যে ফ্যান জানলা দরজা যখন অফ করে ক্লাস করাতে হয়, তখন হচ্ছে সেই ঘরে গরমের পরিমাণটাও একটু বেশি হয়। তো যাই হোক, এই গরমের পরিমাণ বাড়ুক তাতে কোনো সমস্যা নেই। তোমাদের অডিও কোয়ালিটি ভালো পেয়ে তোমরা যদি খুব ভালোভাবে এই লেকচারগুলো অ্যাটেন্ড করতে পারো তাহলেই হচ্ছে আমরা খুশি। ঠিক আছে, চলো দেখা যাক হিমবাহের ক্ষয়কাজ। হিমবাহের ক্ষয়কাজটা হচ্ছে এবার আমরা দেখব। ঠিক আছে, নদীর মতন হিমবাহ একদিকে যেমন ভূমিক্ষয় করে, অন্যদিকে তেমনই ক্ষয়জাত শিলা চূর্ণ বহন করে নিয়ে অবক্ষেপণ আর সঞ্চয় করে নতুন ভূমিরূপ গঠন করে। দেখো নদীর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, নদী হচ্ছে আশেপাশের হচ্ছে পাথর গুঁড়ো করে নিচ্ছে, ভেঙে নিয়ে যাচ্ছে, ভেঙে নিয়ে বয়ে যাচ্ছে, আবার একটা জায়গায় গিয়ে মোহনার কাছে গিয়ে সেইগুলোকে আবার সঞ্চয় করে দিচ্ছে, অবক্ষেপণার সঞ্চয় আছে। এরকমই সেম জিনিসটা হচ্ছে আমরা হিমবাহের ক্ষেত্রেও দেখতে পারি। অর্থাৎ নদীর মতন হিমবাহের প্রধান কাজ হলো তিনটি। নদীর যেমন তিনটি প্রধান কাজ ছিল, হিমবাহেরও সেরকম হচ্ছে প্রধান কাজ হলো তিনটি। কি কি? এক হলো হচ্ছে ক্ষয়, ঠিক আছে, দ্বিতীয় হলো হচ্ছে বহন, এবং 3 নম্বর হচ্ছে সঞ্চয়। তো তাহলে নদীরও হচ্ছে হিমবাহেরও হচ্ছে নদীর মতন তিনটেই প্রধান কাজ, ক্ষয়, বহন আর হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, এবার হচ্ছে আসা যাক হিমবাহের ক্ষয় কাজ। হিমবাহ প্রধানত দুইভাবে ক্ষয় করে। হিমবাহের ক্ষয় কাজ কি? হিমবাহ ক্ষয় কীভাবে করে? প্রধানত দুটো ভাবে হচ্ছে হিমবাহ ক্ষয় করে। এক হচ্ছে উৎপাটন বা হচ্ছে প্লাকিং। ঠিক আছে, এক হচ্ছে উৎপাটন বা হচ্ছে প্ল্যাকিং, এবং দ্বিতীয়টা হচ্ছে অবঘর্ষ। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে অবঘর্ষ। দুরকমভাবে হিমবাহ ক্ষয় করে, এক হচ্ছে কি উৎপাটন বা হচ্ছে প্ল্যাকিং, এবং দ্বিতীয়টা হচ্ছে অবঘর্ষ। ঠিক আছে, উৎপাটন আর প্ল্যাকিং, এবং হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে অবঘর্ষ। দুই রকমভাবে হিমবাহ ক্ষয় করছে। তো তাহলে দেখা যাক হচ্ছে উৎপাটন বা প্লাকিং এই ব্যাপারটা কি। গতিশীল হিমবাহের চাপে যখন পর্বতের গা থেকে পাথর খুলে আসে তখন তাকে উৎপাটন বা প্ল্যাকিং বলে। গতিশীল হিমবাহের চাপে, দেখো গতিশীল হিমবাহের চাপ বলতে এরকম, যে ওপর থেকে বরফটা যেটা হচ্ছে গলে আসছে, এটা ভারী বিশাল আকৃতির বরফ যেটা গলে আসছে, ঠিক আছে, তখন হচ্ছে হিমবাহের চাপে পর্বত গাত্রের গা থেকে পাথরও খুলে আসছে, ওই চাপে হচ্ছে ধাক্কাকে পাথরটাও হচ্ছে ভেঙে আসছে। বাহুবলী সেই সিনেমাটা দেখেছিল, ওপর থেকে পুরো হচ্ছে বাহুবলী কোনটায় ছিল, বাহুবলী 2তে বোধ হয়, বাহুবলী 2তে, হ্যাঁ বাহুবলী 2তে, না বাহুবলী 1-এ দেখেছিলাম, না বাহুবলী 2তেই দেখেছিলাম। সেই তামান্না ভাটিয়া আর হচ্ছে প্রভাস হচ্ছে সেই বরফের মধ্যে দিয়ে হচ্ছে গড়াতে নামছে, অত বড় ওরকম
ভাবো যে ওরকম হচ্ছে বরফের চাই যখন ভেঙে আসে বা ওরকম বড় বড় বরফের চাই যখন ভেঙে আসে তখন কিন্তু আশেপাশের পাথরকে হচ্ছে ভেঙে ভুঙে নিয়ে চলে আসে, ঠিক আছে। তো সেটাকেই হচ্ছে যখন পাথর খুলে আসে তখন তাকে কি উৎপাটন বা ব্ল্যাকিং বলে। এরকম হচ্ছে পাথরের বিভিন্ন গুঁড়ো হয়, সেই গুঁড়োগুলোকে হচ্ছে আস্তে আস্তে নিয়ে আসতে থাকে, তো সেটাকেই হচ্ছে উৎপাটন বা ব্ল্যাকিং বলে। আর অবঘর্ষ কি, অবঘর্ষর কি, লাল কালিটা নিই, লাল কালিটা ভালো। প্রবাহমান প্রবাহমান হিমবাহের মধ্যে যেসব পাথরের টুকরো থেকে প্রবাহমান হিমবাহের মধ্যে যেসব পাথরের টুকরো থাকে সেগুলির সঙ্গে পর্বতের সংঘর্ষে পাহাড়ের গা কিংবা হিমবাহ উপত্যকা ক্রমশ ক্ষয় আর মসৃণ হলে তাকে হচ্ছে অবঘর্ষ বলে, ঠিক আছে। কি বলেছে, প্রবাহমান হিমবাহের মধ্যে যেসব পাথরের টুকরো থাকে, প্রবাহমান হিমবাহের মধ্যে এই যে সব কিছু তো ভেঙে ভেঙে নিয়ে আসে, তার মধ্যে যেই সকল পাথরের টুকরোগুলো থাকে সেই হিমবাহের মধ্যে সেইগুলোর সঙ্গে পর্বতের সংঘর্ষের ফলে, সেই পাথরের টুকরোগুলোর সঙ্গে আর পর্বতের সংঘর্ষের ফলে হিমবাহ উপত্যকা ক্রমশ ক্ষয়ে গিয়ে মসৃণ হতে থাকে। হিমবাহের উপত্যকাটা ক্রমশ ক্ষয়ে মসৃণ হচ্ছে, স্লিপ খেয়েছো ছোটোবেলায়, স্লিপ পুরো হচ্ছে সুন্দর গড়িয়ে নেওয়া আছে, সেরকম হচ্ছে মসৃণ হতে থাকে, তাকে হচ্ছে অবঘর্ষ বলে, ঠিক আছে। তো আসা যাক হচ্ছে পরে, এরপরে কী বলা হচ্ছে, হ্যাঁ এই পুরো হচ্ছে দেখে নিলাম হিমবাহের কাজ, হিমবাহের কী কী কাজ হচ্ছে, ক্ষয়বহন, অবক্ষেপণ, আর তারপরে কি হিমবাহের কাজকে কয়টা ভাগে ভাগ করা যায় সেই জিনিসটা হচ্ছে আমরা দেখে নিলাম। দেন আসা যাক হচ্ছে পরের স্লাইডে, ঠিক আছে। হিমবাহের কাজ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, ঠিক আছে। সার্ক এবার হচ্ছে আমরা দেখব, তারপরে হচ্ছে অ্যারিড দেখব, হচ্ছে পিরামিড চূড়া দেখব হচ্ছে কর্তৃক শৈলশিরা দেখব, ইউ আকৃতির উপত্যকা দেখব, ঝুলন্ত উপত্যকা দেখব, রাসে মাতানে দেখব হচ্ছে আমরা, তারপরে কি দেখব, ক্র্যাগে বা হচ্ছে টেল এবং হচ্ছে ফিয়ার্ড, এই সব কিছু হচ্ছে দেখবো। তো একে একে হচ্ছে দেখা যায় এইগুলো সবই হচ্ছে হিমবাহের ক্ষয়কাজ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। এই সবগুলোই কি হিমবাহের ক্ষয়কাজ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, ঠিক আছে, ক্লিয়ার। তো এইগুলো সব হচ্ছে আমরা দেখব। আসা যাক ফার্স্টে কী আছে, হিমবাহের ক্ষয়কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে সার্ক বা হচ্ছে ক্যারি। কী হচ্ছে, সার্ক বা করি, সার্ক বা করি, ঠিক আছে। এক কথায় সার্ক হলো হিমবাহের অবঘর্ষ ও উৎপাটনজনিত ক্ষয়কাজের ফলে সৃষ্ট হওয়া হাতল ছাড়া ডেক চেয়ারের মতন মাঝখানে গর্ত বিশিষ্ট ভূমিরূপ, ঠিক আছে। সার্ক বা ক্যারি, এই ডেক চেয়ারের মধ্যে এই জায়গাটাকে বলছে সার্ক বা ক্যারি, ঠিক আছে। পেনটা নিয়ে আছে, এই জায়গাটাকে সার্ক বা ক্যারি বলা হচ্ছে। কি বলা হচ্ছে, এক কথায় সার্ক হলো হিমবাহের অবঘর্ষ ও উৎপটনজনিত ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হওয়া হাতল ছাড়া ডেক চেয়ারের মতন। দেখো এইখানটা কি হাতল ছাড়া ডেক চেয়ারের মতন পুরো হচ্ছে অবস্থা হয়ে যাচ্ছে, মাঝখানে গর্ত বিশিষ্ট ভূমিরূপ যেটা সৃষ্টি হয়েছে, এর গর্ত এইদিকে হচ্ছে হাতল ছাড়া ডেক চেয়ারের মতন লাগছে, গর্ত মতন জায়গাটাকে। এই রকম আকৃতির উপত্যকাকে ফরাসি ভাষায় সার্ক বলে এবং ইংরাজিতে করি বলে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। আর এর উদাহরণ কোথায় আছে, এটা অধিকাংশ হিমবাহ অধ্যুষিত অঞ্চলে সার্ক দেখা যায়। এই রবারটা কোথায় গেল, তো তাহলে এরপরে কি দেখব, এরপরে দেখব হচ্ছে আমরা অ্যারিড কি, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের মধ্যে হচ্ছে অ্যারিডও হচ্ছে একটা ভূমিরূপ, ঠিক আছে। এই অ্যারিড কোনখানটা, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যারিড, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যারিড। তো কী হচ্ছে, এক কথায় অ্যারিড হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের মতন শৈলশিরা, ঠিক আছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটাকে অ্যারিড বলা হচ্ছে, ঠিক আছে। কী বলছে, এক কথায় অ্যারিড হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে, হিমবাহের এই যে হিমবাহগুলো আসছে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের মতন শৈলশিরা, ঠিক আছে। এই দুটি পাশাপাশি দুটো শৈলশিরার মধ্যে মাঝখানে এই পাঁচিলের মতন, এই যে পাঁচিলের মতন এই শৈলশিরাটাকে বলা হচ্ছে অ্যারিড,
ঠিক আছে। অ্যারেট শীর্ষের দেশে অনেকটাই করাতের মতন খাঁজ কাটা থাকে। এই যে শীর্ষ দেশে অনেকটা হচ্ছে করাতের মতন এরকম খাঁজ কাটা থাকে। ঠিক আছে। উদাহরণ, অধিকাংশ হিমবাহ অধ্যুষিত অঞ্চলে অ্যারেট দেখা যায়। তারপরে এবার দেখবো হচ্ছে আমরা কি পিরামিড চূড়া। এই দেখো পিরামিড চূড়া কাকে বলা হচ্ছে, পিরামিড চূড়া এই অংশটাকে হচ্ছে পিরামিড চূড়া বলা হচ্ছে। তো এই ডেফিনেশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, একটি পাহাড়ের বিভিন্ন দিকে 3-4টি সার্ক পাশাপাশি সৃষ্টি হলে এদের মধ্যবর্তী খাড়া চূড়াটি পিরামিডের মতন দেখতে হয়। ঠিক আছে। কি বলা হচ্ছে, 3-4টি সার্ক, এই যে এইখানে এরকম হচ্ছে একটা দুটো এই সাইডে এইখানে হচ্ছে 3-4টে, এইখানে একটা সার্ক এরকম সৃষ্টি হচ্ছে, এরকম একটা সৃষ্টি হচ্ছে, এই উল্টো দিকেও মানে সামনের দিকে ছবিটা, দেন উল্টো দিকেও এরকমভাবে সৃষ্টি হচ্ছে। এইসব 3-4টে যখন থাকে তার হচ্ছে এই ওপরের চূড়াটা যেটা থাকে সেটাকেই বলা হচ্ছে পিরামিড চূড়া। ঠিক আছে, তাকেই পিরামিড চূড়া বলা হয়। উদাহরণ, আলপাস পর্বতের ম্যাটারহর্ন। তারপরে কি, গাঙ্গোত্রীর কাছে অবস্থিত হিমবাহ পর্বতের নীলকণ্ঠ এবং শিবলিঙ্গ শৃঙ্গ দুটি উল্লেখযোগ্য পিরামিড চূড়া। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার আসা যাক হচ্ছে পরের স্লাইডে, কর্তৃক শৈলশিরা। ঠিক আছে, এবার হচ্ছে কর্তৃক শৈলশিরা। কর্তৃক শৈলশিরার ছবিটাকে দেখে নাও, এই দেখো বিভিন্ন বিভিন্ন উঁচু উঁচু জায়গাগুলো রয়েছে, এই পাশ দিয়ে জল এসে পড়ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কর্তৃক শৈলশিরা, যার ডেফিনেশন এবার হচ্ছে আমরা দেখব। কর্তৃক শৈলশিরার ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে সেটা কি বলা হচ্ছে, পার্বত্য উপত্যকা দিয়ে অগ্রসর হওয়ার সময় হিমবাহের গতি সব সময় স্পার হিমবাহের পথরোধ করে থাকে। হিমবাহ সেগুলিকে কেটে ক্ষয় করে সোজা পথে অগ্রসর হয়। এইভাবেই পার্বত্য হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত ত্রিভুজের মতন দেখতে শৈলশিরাগুলিকে কর্তৃক শৈলশিলা বলে। এইখান থেকে এইগুলো কি হচ্ছে, হিমবাহ যখন বাধা পাচ্ছে সেগুলোকে কেটে কেটে হিমবাহ এগিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে শৈলশিলা হচ্ছে এইরকম হচ্ছে পর্বত হিমবাহ যারা ক্ষয়ের মতন ত্রিভুজের মতন দেখতে শৈলশিরাগুলোকে। ঠিক আছে, এই দেখো ত্রিভুজের মতন এরকম দেখতে, এর মাঝখান দিয়ে হচ্ছে কেটে কেটে হিমবাহগুলো চলে এসছে এই ত্রিভুজের মতন এরকম দেখতে। এইগুলোকেই বলা হচ্ছে কর্তৃক শৈলশিরা। ঠিক আছে, এইগুলোকে কি বলা হচ্ছে, কর্তৃক শৈলশিরা। ঠিক আছে, ক্লিয়ার? দেন আসা যাক হচ্ছে পরের স্লাইডে কি বলা হচ্ছে, ইউ আকৃতির উপত্যকা। ঠিক আছে, ক্লিয়ার? ইউ আকৃতির উপত্যকা নিয়ে হচ্ছে এবার আমরা ডিটেলস দেখবো। এখানে দেখবো যে ইউ আকৃতির উপত্যকার মধ্যে কি রয়েছে, কোনটাকে বলা হচ্ছে। তো শুরু করা যাক। হিমবাহ যে উপত্যকার মধ্যে দিয়ে অগ্রসর হয় সেখানে হিমবাহে পার্শ্বক্ষয় নিম্নক্ষয় সমানভাবে হওয়ার ফলে পার্বত্যের উপত্যকাটি অনেকটাই ইংরেজি ইউ এর অক্ষরের মতন আকৃতি ধারণ করে। একেই ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলে। হিমদ্রোণী নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হলে হিমবাহ নদীর মিলিত ক্ষয় কাজের ফলে বেশিরভাগ হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা গড়ে ওঠে। এটাই হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। তো এটাই হচ্ছে গড়ে ওঠে। তো ডেফিনেশনটা আরেকবার দেখা যাক। হিমবাহ যেই উপত্যকার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে সেখানে হিমবাহ পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়, এদের পাশের ক্ষয় আর হচ্ছে নিম্নক্ষয় সমানভাবে হওয়ায় পর্বতের উপত্যকাটি অনেকটাই ইংরেজির ইউ এর মতন, দেখো এখানটা কি অনেকটাই হচ্ছে ইংরেজির ইউ এর মতন দেখতে লাগছে। ঠিক আছে, একেই ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হচ্ছে। ক্লিয়ার? দেন আসা যাক হচ্ছে পরের স্লাইডে, ঝুলন্ত উপত্যকা। দেখো ঝুলন্ত উপত্যকা নাম আমরা অনেক শুনেছি, আমি তো বহুবার শুনেছি এবং তোমরাও বিভিন্ন জায়গায় শুনেছ, আজ পড়ছো, আবার হচ্ছে 11-12 শুনবে, জিওগ্রাফি যদি তোমাদের সাবজেক্ট হয়ে থাকে। 11-12 আমার ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে জিওগ্রাফি। প্রচুর প্র্যাকটিক্যাল করতে হয়, ভালো লাগে, ল্যাবে থাকতে হচ্ছে একটা বেশ আলাদাই। যেমন তোমরা হচ্ছে 9-10 জিওগ্রাফি পড়ছো, কিন্তু 11-12 জিওগ্রাফি সেরম নয়। 9-10 জিওগ্রাফি একটা আলাদা ব্যাপার, আর 11-12 জিওগ্রাফি আর একটা আলাদা ব্যাপার। 11-12 জিওগ্রাফি মানে হচ্ছে তোমাদেরকে ল্যাবে থাকতে হবে, ল্যাবে বিভিন্ন টেস্ট করতে হবে,
নিজেকে একটুখানি আলাদাই ফিলিং মনে হবে। জিওগ্রাফি সাবজেক্ট থাকা মানে বেশ অন্যান্য স্টুডেন্ট থেকে বেশ একটুখানি আলাদা। যারা আর্টস নিয়ে পড়বে ভাবছো তাদের জন্য বলছি, যেমন সায়েন্স থেকেও হচ্ছে জিওগ্রাফি নেওয়া যায়। জিওগ্রাফি আর তোমার হচ্ছে ইকোনমিক্স যদি একসঙ্গে থাকে তাহলে সেটাকে আবার সায়েন্স হিসেবে ধরা হয়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখনকার মতন এখানে আলোচনাটা করা যাক, দেন তারপরে হচ্ছে মাধ্যমিক দেওয়ার পরে হচ্ছে তখন ভাবনা চিন্তা করা যাবে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা, সেটা জিওগ্রাফি কিনা এবং তুমি জিওগ্রাফি নিয়ে পড়বে কিনা। আর একটা জিনিস বলছি, তো জিওগ্রাফি নিয়ে যারা যারা পড়তে চাও তাদের ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফিতে একটা ভালো নাম্বার ক্যারি করতে হয়। তুমি কম নাম্বার পেলে জিওগ্রাফি নিয়ে তুমি কিন্তু পড়ার সুযোগ পাবে না, সেখানে তুমি কখনোই জিওগ্রাফি সাবজেক্টটাকে নিতে পারবে না। তো তাই জন্য জিওগ্রাফি নিয়ে যদি যাদের পড়ার ইচ্ছে থাকবে তাদেরকে আমি বলবো যে তোমরা ভালো করে জিওগ্রাফিটা পড়তে শুরু করে দাও, বেশি নাম্বার খুব প্রয়োজন, না হলে জিওগ্রাফি হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, ঝুলন্ত উপত্যকা। এবার আমরা পড়ব কি, উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়ায় ভূমিরূপগুলোর মধ্যে ঝুলন্ত উপত্যকা অন্যতম। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া ভূমিরূপগুলোর মধ্যে ঝুলন্ত উপত্যকা হচ্ছে অন্যতম। যখন একটি শাখা হিমবাহ দ্বারা গঠিত হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা প্রধান হিমবাহ গঠিত উপত্যকার উপরে ভাসমান অবস্থায় থাকে তখন তাকে ঝুলন্ত উপত্যকা বলে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ঠিক ছবিটাতে বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে এইগুলো ভাসমান অবস্থাতে থাকে। ঠিক আছে, নিচে হচ্ছে সাপোর্ট মতন থাকে না। তো এটা হচ্ছে তোমরা একটুখানি গুগলে ক্রোমে একটুখানি সার্চ করে নাও, সার্চ করলেই হচ্ছে এই ঝুলন্ত উপত্যকা হচ্ছে তুমি বেশ ভালোভাবে দেখতে পাবে, ভালোভাবে বুঝতে পারবে। আরও ভালো ভালো ছবি রয়েছে। যাই হোক, তাড়াহুড়োতে স্লাইড বানানোর ক্ষেত্রে হচ্ছে আর ছবি আনা হয়নি, এই জন্য আমি তোমাদের কাছে সরি বলছি, কিছু মনে করো না, একটুখানি সার্চ করে নাও না, দেখো পেয়ে যাবে। এই অবস্থায় মনে হয় প্রধান হিমবাহ উপত্যকার ওপর অপ্রধান হিমবাহ উপত্যকাগুলো যেন ঝুলন্ত অবস্থায় রয়েছে। কি মনে হয় যে প্রধান হিমবাহ উপত্যকার ওপর অপ্রধান হিমবাহ উপত্যকাগুলো যেন ঝুলন্ত অবস্থায় রয়েছে। হিমবাহ সরে গিয়ে নদী সৃষ্টি হলে ঝুলন্ত উপত্যকার মুখে প্রায় জলপ্রপাতের সৃষ্টি হয়। এইখানগুলো হচ্ছে সরে যদি এরকম একটা জায়গা আছে ঝুলন্ত ব্যাপারটা। ঠিক আছে, এইখান দিয়ে হচ্ছে যখন নদী এখান দিয়ে যাবে তখন এই জলগুলো হচ্ছে বেশ এখান থেকে হচ্ছে পড়বে, তো ব্যাপারটা আলাদাই হচ্ছে, একটুখানি দেখতে লাগে, জলপ্রপাতের সৃষ্টি করে দেয়। এর উদাহরণ দেখা যাক, ভারতের গড়ওয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নর পর্বত থেকে নিচের দিকে কুবের নামে এই রকম ঝুলন্ত উপত্যকা দেখা যায়। তো পারলে সেখানে ঘুরে এসো, যদি কেউ ঘুরে এসে থাকো তাহলে হচ্ছে আমাদের কমেন্ট করে খুব জানাও যে তুমি সেই ঝুলন্ত উপত্যকাটা দেখে এসছো। ঠিক আছে, এবার হচ্ছে যাওয়া যাক হচ্ছে নেক্সট স্লাইডে। তার আগে হচ্ছে আমি একটুখানি চেষ্টা করি আমাদের চ্যানেলটার নামটা লেখা, স্টাডি টাইম। সত্যি আমি খুব বাজে লিখছি, যাক আমি এটা মাউস দিয়ে লেখার চেষ্টা করলাম। স্লাইডের হচ্ছে আমাদের হচ্ছে পেন ট্যাবটা হচ্ছে শুভময় স্যারের কাছে রয়েছে। শুভময় স্যার প্লেন ট্যাব দিয়ে ক্লাস করছে। শুভময় স্যারের তোমরা এখানে যারা রয়েছো ফিজিক্যাল সায়েন্সের ক্লাস কে শুভময় স্যারের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করো, যে করো আমাকে অবশ্যই জানাও। আমাকেও দেখতে হবে আমার কোন স্টুডেন্ট শুভময় স্যারের ক্লাস করতে যাচ্ছে। তো যাই হোক, শুভময় স্যার কিন্তু ক্লাস করানোর সময় বেশ ভালো সাইরি করতে করতে ক্লাস করায়। যারা করোনি একবার শুভময় স্যারের ক্লাস করে আসো, ফ্যান হয়ে যাবে। যাই হোক, আসা যাক হচ্ছে পরের ক্লাসে, পরের স্লাইডে। রসে মাতানে নামটা শুনলাম। রসে মাতানে নামটা শুনেই বেশ কেমন একটা লাগছে। এটা কি রসগোল্লা? না, এটা রসগোল্লা নয়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের মধ্যে হচ্ছে একটি হচ্ছে রসে মাতানে। এটা কি বলা হচ্ছে, ডেফিনেশনটা বলা হচ্ছে এখানে, হিমবাহের গতিপথে ঢিবির মতন উঁচু হয়ে থাকা কোনো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হলে হিমবাহটি অবঘর্ষজনিত ক্ষয়কার্যের ফলে হিমপ্রবাহের দিকে শৃঙ্খলাখণ্ডিত মসৃণ এবং হিমপ্রবাহের বিপরীত দিকে শিলাখণ্ডটি উৎপাটনজনিত ক্ষয়কার্যের ফলে অমসৃণ, অসমতল এবং ফাটলযুক্ত হয়। পর্বতের হিমবাহের ক্ষয়ের ফলে একটি মাত্র শিলাখণ্ডের ওপর গঠিত ঢিবির মতন আকৃতির এই ধরনের ভূমিরূপকে রসে মাতানে বলে। এটা হচ্ছে রসে মাতানের ছবি। দেখো এইগুলো হচ্ছে কি মসৃণ, এখান থেকে এই মসৃণটা যাচ্ছে এবং এই সাইডটাতে যে এইখানটা হচ্ছে এরকম ঢাল, পাথর জমে আছে, ভাঙাভুঙি আছে। তো এই ধরনের
এই ধরনের হচ্ছে যেই জায়গাটার অবস্থা, ঠিক আছে, এই ধরনের যেই জায়গাটার অবস্থা সেইটাকেই বলা হচ্ছে রসে মাতানে, ঠিক আছে। সেইটার হচ্ছে একটা ডেফিনেশানটা ওভারঅল ডেফিনেশানটা দেওয়া আছে। ডেফিনেশানটা এই ছবিগুলো হচ্ছে মাথায় রাখবে, এই ছবিগুলো যখন হচ্ছে মাথায় রেখে তুমি লিখবে তখন হচ্ছে ডেফিনেশানটা অটোমেটিক তোমার হচ্ছে মধ্যে থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো মেনলি কি ছবিগুলোকে হচ্ছে মনে রাখা হচ্ছে খুবই দরকারি, আর এই ছবিগুলোর জন্যই তো আমাদের এই ক্লাসে হচ্ছে এখানে করা। আরেকবার বলে দিচ্ছি ডেফিনেশানটা, হিমবাহের গতিপথে ঢিবির মতন উঁচু হয়ে থাকে, দেখো ঢিবির মতন উঁচু হয়ে রয়েছে, ঠিক আছে, উঁচু হয়ে থাকা কোনো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হলে, কোনো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে, এটা কঠিন শিলাখণ্ড, এর ওপর দিয়ে হচ্ছে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, হিমবাহ প্রবাহিত হলে হিমবাহটি অবঘর্ষণজনিত ক্ষয়ের ফলে হিমপ্রবাহের দিকে শিলাখণ্ডটি, এই দেখে হিমপ্রবাহের দিকে শিলাখণ্ডটি মসৃণ হচ্ছে, ঠিক আছে, এবং হিমপ্রবাহের বিপরীত দিকে, এই যে প্রবাহ হচ্ছে এর বিপরীত দিকে, ঠিক আছে, এই বিপরীত দিকে শিলাখণ্ডটি উৎপাটনজনিত ক্ষয় কার্যের ফলে অমসৃণ, অসমতল এবং ফাটলযুক্ত হয়। এই অমসৃণ, অসমতল, ফাটলযুক্ত হয়। পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে একটি মাত্র শিলাখণ্ডের ওপর গঠিত ঢিবির মতন আকৃতির এই ধরনের ভূমিরূপকে রসে মাতানে বলে। এইদিকে মসৃণ, এইদিকে ভাঙাচোরা, এই ভূমিরূপটাকে যে গঠন হচ্ছে, এই ভূমিরূপটাকে, এটাকেই কি বলা হচ্ছে রসে মাতানে, ঠিক আছে। চলো আসা যাক হচ্ছে পরে স্লাইডে। পরের স্লাইডে কি বলা হচ্ছে, ক্র্যাক বা টেল। ক্র্যাক বা টেল কাকে বলা হচ্ছে, তো এর ডেফিনেশন দেখো, এইখানে ছবিটা দেখে নাও, এই সাইডটাকে বলা হচ্ছে ক্র্যাক আর এই সাইডটাকে বলা হচ্ছে টেল, ঠিক আছে। তো এটা তো দেখে নিলাম ছবিটা, ডেফিনেশনে কি বলছে আমরা চলো দেখে নিই। হিমবাহের গতিপথে কঠিন শিলাস্তরের পিছনে নরম শিলাস্তর থাকলে, দেখো কঠিন শিলাস্তরের পিছনে এটা হচ্ছে নরম শিলাস্তর থাকলে, ঠিক আছে, হিমবাহের গতিপথের কঠিন শিলাস্তরের পিছনে নরম শিলাস্তর থাকলে অনেক সময় কঠিন শিলাস্তরটি পার্শ্ববর্তী নরম শিলাস্তরটিকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করে। এটা কি, এটা আটকে দিচ্ছে, একে ক্ষয় থেকে রক্ষা করছে, ঠিক আছে। এই ধরনের কঠিন শিলাযুক্ত অংশটিকে ক্র্যাক বলে। এই যে কঠিন এই শিলাযুক্ত অংশটা ইয়েলো কালার নেবো, এই যে কঠিন এই শিলাযুক্ত অঞ্চলটাকে, এটাকে কি বলা হচ্ছে, ক্র্যাক বলা হচ্ছে। হিমবাহ থেকে এই নরম জায়গাটাকে হচ্ছে আটকে দিচ্ছে ক্ষয়ের হাত থেকে, ঠিক আছে, একে ক্র্যাক বলা হচ্ছে। এবং পিছনের ঢালযুক্ত কোমল শিলাকে, এই যে পিছনের ঢালযুক্ত কোমল শিলাটা, এটা নরম শিলা, এই কোমল শিলাটাকে টেল বলা, ঠিক আছে। এবার আসা যাক হচ্ছে পরেরটা কি আছে, থিয়ড। থিয়ড কি, থিয়ডের হচ্ছে ডেফিনেশনের ক্ষেত্রে দেখো এইখানে হচ্ছে থিয়ডের হচ্ছে এটা একটা ছবি, এটা এই জায়গাটাকে হচ্ছে থিয়ড বলা হচ্ছে। এই ডেফিনেশনটাকে দেখা হচ্ছে কি বলা যাক, সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হওয়া আংশিক জলপূর্ণ হিমবাহ উপত্যকায় থিয়ড বলে, ঠিক আছে। সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হওয়া আংশিক জলভূমিকে, এই যে হিমবাহের ক্ষয় কার্যের ফলে যে গড়িয়ে গড়িয়ে আসছে, ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হওয়া আংশিক জলভূমি, জলপূর্ণ হিমবাহ উপত্যকাকে, এই যে জলপূর্ণ হিমবাহ উপত্যকাটাকে লাল কালি দিই, এই যে জলপূর্ণ হিমবাহ উপত্যকায়, এটাকেই বলা হচ্ছে থিয়ড, ঠিক আছে। সমুদ্র উপকূলে পার্বত্য হিমবাহ ও তার উপত্যকাকে এমন গভীরভাবে ক্ষয় করে যে হিমবাহ উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হয়ে থাকে। এটাকে এমনভাবে ক্ষয় করে যে সমুদ্র থেকে এটা হচ্ছে ক্ষয় হইতে হইতে নিচে আরও বেশি গর্ত হয়ে যায়, ঠিক আছে। পরবর্তীকালে হিমবাহ সরে গেলে, এখান থেকে যে হিমবাহটা যখন সরে যাবে, পরবর্তীকালে হিমবাহ সরে গেলে সেই গভীর উপত্যকাটায় সমুদ্রের জল প্রবেশ করে। সেখান থেকে হিমবাহ যখন সরে গিয়ে হচ্ছে জলটা, হিমবাহ বরফটা যখন গলে যাবে তখন হচ্ছে সমুদ্রের জলটা সেখানটাকে প্রবেশ করে যায় এবং হচ্ছে সেখানে আংশিক জলপূর্ণ হয়ে যায়। এইভাবে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হওয়া বর্তমান আংশিক জলমগ্ন উপত্যকাকে থিয়ড বলে। উদাহরণ কি দেওয়া হচ্ছে, উদাহরণ হচ্ছে ইউরোপীয় মহাদেশে স্কটল্যান্ড আর নরওয়ে সমুদ্র উপকূলে অসংখ্য থিয়ড দেখা যায়, ঠিক আছে। ইউরোপ মহাদেশে স্কটল্যান্ডে, নরওয়ে আর সমুদ্র উপকূলে অসংখ্য থিয়ড দেখা যায়, ঠিক আছে। তো আসা যাক হচ্ছে এইটা কমপ্লিট, আসা যাক হচ্ছে পরের স্লাইডে। হিমবাহের বহন কাজ, ক্ষয়, বহন আর সঞ্চয়, তিনটেই তোমাদের দেখতে হবে। এবার দেখা যাক হচ্ছে ক্ষয়ের মধ্যে দিয়ে কী কী ভূমিরূপ সৃষ্টি করেছে, এবার বহনটা দেখা যাক, বহনের পরে হচ্ছে সঞ্চয়। হ্যাঁ, বহনে কি বলা হচ্ছে দেখা যাক।
পার্বত্য উপত্যকায় পাথর, কাঁকর, বালি প্রভৃতি হিমবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে হিমবাহের সঙ্গে সঙ্গে নিচের দিকে পরিবাহিত হতে থাকে। একে হিমবাহের বহন কাজ বলে। হিমবাহের বহন কাজ চলাকালীন কোনো স্থায়ী ভূমিরূপ গঠিত হয় না। ঠিক আছে, এখানে পাহাড়, এই যে পাহাড়, এখানে বরফ গলতে গলতে যখন নামছে, আশেপাশের পাথর, বালি, কুঁড়ি, নুড়ি সব কিছুকেই হচ্ছে গড়িয়ে 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 নিয়ে নামছে, সেটাই হচ্ছে হিমবাহের বহন কাজ। ঠিক আছে, এই বহন কাজে স্থায়ী কোনো ভূমিরূপ গঠিত বেশিরভাগ ক্ষেত্রে হয় না। হিমবাহের সঙ্গে প্রবাহিত পাথরখণ্ড, বালিসমূহ মিশ্র উপাদানগুলিকে একসঙ্গে কি বলা হচ্ছে? বোল্ডার ক্লে বলা হচ্ছে বা টিল বলা হচ্ছে। ঠিক আছে, একসঙ্গে এইগুলো যে বইছে এটাকে কি বোল্ডার ক্লে বা হচ্ছে টিল বলা হচ্ছে। এই যে বয়ে নামছে একসঙ্গে এটাকে বোল্ডার ক্লে বা টিল বলা হচ্ছে। এই সব কিছু নুড়ি, পাথর, গুঁড়ো গাড়া যা কিছু রয়েছে সেগুলো যখন বয়ে নামছে সেটাকেই হচ্ছে বোল্ডার ক্লে আর বা টিল বলা হচ্ছে। তো তারপরে আসা যাক হচ্ছে বহন কাজটা আমরা দেখে নিলাম। এবার আসা যাক হচ্ছে সঞ্চয় কাজ। নদীর মতন হিমবাহ সঞ্চয় আর অবক্ষেপণ করে। নদীতে যেমন হচ্ছে সঞ্চয় আর অবক্ষেপণ করছিল, এখানে হচ্ছে সঞ্চয় আর অবক্ষেপণ হিমবাহ করছে। হিমবাহের সঞ্চয় আর অবক্ষেপণকে দুটো ভাগে হচ্ছে ভাগ করা যায়। দুটোভাবে হচ্ছে সঞ্চয় আর অবক্ষেপণ এরা হচ্ছে করে থাকে। এক কি পর্বত গাত্রে হচ্ছে সঞ্চয় করে থাকে, আর দ্বিতীয় কি পর্বতের পাদদেশে হচ্ছে সঞ্চয় করে থাকে। পর্বত গাত্রে আর হচ্ছে পর্বতের পাদদেশে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, হিমবাহের সঞ্চয় কাজ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কাজের দ্বারাও বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করছে, সেইটা হচ্ছে এবার আমরা দেখব। এক কি হচ্ছে গ্রাব রেখা। ঠিক আছে, গ্রাব রেখা পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ প্রবাহিত হলে হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হতে থাকে। এই বয়ে উপত্যকার হচ্ছে বিভিন্ন অংশে সঞ্চিত হতে থাকে। এই সঞ্চিত সব শিলাস্তূপগুলোকে গ্রাব রেখা বলে। ঠিক আছে, এইগুলোকে সব হচ্ছে গ্রাব রেখা বলা হচ্ছে। এই যে জমা হয়, এই দেখো যখন আসছে এইগুলো আসছে, তো এইগুলো হচ্ছে সব কিছু জমা হচ্ছে, এইগুলোকেই হচ্ছে গ্রাব রেখা বলা হচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে এরকম জমা হচ্ছে, এইগুলোকেই হচ্ছে গ্রাব রেখা বলা হচ্ছে। এবার গ্রাব রেখার হচ্ছে দুরকমভাবে গ্রাব রেখাকে ভাগ করা যায়। একটা কি পার্শ্ব গ্রাব রেখা এবং হচ্ছে প্রান্ত গ্রাব রেখা। পার্শ্ব গ্রাব রেখার ডেফিনেশানটা কি? পার্শ্ব গ্রাব রেখার ডেফিনেশান হচ্ছে হিমবাহের প্রবাহ পথে দুপাশে শিলাস্তূপ প্রাচীরের মতন সঞ্চিত হলে তাকে পার্শ্ব গ্রাব রেখা বলা হয়। দুপাশে এইদিকে আসছে, এইদিকে সঞ্চিত হচ্ছে, এইদিকেও সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, একে হচ্ছে পার্শ্ব গ্রাব রেখা বলা হচ্ছে। ঠিক আছে, মধ্য গ্রাব রেখা কী হয়? দুটি হিমবাহ দুদিক থেকে এসে এই দিক থেকে এসছে, এই দিক থেকে এসছে, এই মাঝখানে হচ্ছে এরকম সব কিছু হচ্ছে নুড়ি, বালি, কাঁকর সব কিছুকে জমা করছে, এটাকে মধ্য গ্রাব রেখা বলা হচ্ছে। এবং প্রান্ত গ্রাব রেখা হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায়, সেই অংশে গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে। এইখানে এসে হয়তো এইদিকে আস্তে এখানে হিমবাহ গলে গেল এবং যা নুড়ি, বালি, কাঁকর ছিল সব হচ্ছে এখানে জমে গেল। ঠিক আছে, এইখানটা হচ্ছে সব জমে গেল। তো এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। উদাহরণ কি? তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাংচু, লাচেং অঞ্চলে নানান ধরনের গ্রাবরেখা দেখা যায়। ঠিক আছে, এটা আমরা দেখলাম। দেন হচ্ছে এইখানে হচ্ছে আজকে আমাদের ক্লাস এন্ড হলো। তো তাহলে কি হিমবাহের দ্বারা বিভিন্ন ক্ষয়, বহন, সঞ্চয়ের মধ্যে দিয়ে কীভাবে সঞ্চয় হচ্ছে, সেইগুলো কতগুলো ভাগ, তার ডেফিনেশান সব কিছু হচ্ছে আমরা দেখলাম। এরপরে কি দেখবো যে বায়ুমণ্ডলের দ্বারা ক্ষয়, বহন, সঞ্চয়, অবক্ষেপণের দ্বারা বিভিন্ন হচ্ছে কী হচ্ছে সেইগুলোর ডেফিনেশান সব কিছু হচ্ছে আমরা দেখব। তবে আজকের ক্লাসটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ডিটেলস একটুখানি দেখতে গেলে ক্লাস একটুখানি বড় হবে, কি আর করা যাবে। তো যাই হোক, তোমরা কি বুঝতে পেরেছো কেমন লাগছে ক্লাস? সেইগুলো হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তবে কেবল জিওগ্রাফি নয়, আদার সাবজেক্টের ক্লাসও হতে থাকছে, সেটা যাই হোক ম্যাথামেটিক্স, ফিজিক্স, বেঙ্গলি, হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হতে থাকছে। সেইগুলো তোমরা দেখে তোমাদের মতামত জানাও
এছাড়াও যদি তোমরা ডিমোটিভেট হয়ে থাকো তাহলে মোটিভেশনাল বিভিন্ন ভিডিও, বিভিন্ন পপুলার মানুষদের বায়োগ্রাফি, তাছাড়া লয়ের ক্লাসও আমাদের চ্যানেল স্টাডি টাইমে হয়ে থাকে, সেইগুলো তোমরা দেখতে পারো, দেখে তোমাদের মতামত জানাতে পারো। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে বায়ুমণ্ডলের সঙ্গে, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।